প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক, আমাদের অনেক প্রিয় মানুষ, আবু সাইদ খান। কেমন আছেন? ভালো। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে আমি একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো: দেশবাসীকে ঠিক করতে হবে কখন আমাদের ছেড়ে দেবেন, রূপকথার মতো এক জয় রাওয়ালপিন্ডি টেস্ট। দৈনিক সমকাল: নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। মির্জা ফখরুল বললেন অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি। শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছাড়লেন আনসাররা। দৈনিক যুগান্তর: কুমিল্লা ও নোয়াখালীর নতুন নতুন এলাকা প্লাবিত, ধীরে নামছে বানের পানি। জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস, কখন নির্বাচন হবে তা রাজনৈতিক সিদ্ধান্ত। বিডিআর বিদ্রোহ, শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে মামলা। দৈনিক ইত্তেফাক: নির্বাচনের সময় ঠিক হবে রাজনৈতিক সিদ্ধান্তে, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস। পাকিস্তানের মাটিতে ইতিহাস টাইগারদের। বাংলাদেশ প্রতিদিন: কখন নির্বাচন রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারের 6 প্রস্তাব, বদিউল আলম মজুমদারের প্রস্তাব। ভাসতে লাশ, ত্রাণের জন্য অপেক্ষা। আমাদের সময় শিরোনাম: দেশে কখন নির্বাচন সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক। 3 জেলার নতুন এলাকা প্লাবিত। সময়ের আলো শিরোনাম: টাইগারদের পাকিস্তান জয়, কখন নির্বাচন সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। যায় যায় দিন: ছাত্র জনতার সেই স্বপ্ন পূরণে আমি অঙ্গীকারবদ্ধ, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস। ত্রাণের জন্য হাহাকার। ইনকেলাব: ভারমুক্ত বাংলাদেশের নতুন শুরু, পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়। নতুন বাংলাদেশের জন্য ধৈর্য ধরুন, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস। দৈনিক জনকণ্ঠ: পানি কমছে, বাড়ছে দুর্ভোগ, বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ, টাইগারদের ঐতিহাসিক জয়। আবু সাইদ খান, আপনি নিশ্চয়ই শিরোনাম শুনলেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার খুব গুরুত্বপূর্ণ বক্তব্য আছে, সেটা নিয়ে কথা বলবো, এবং আনসারদের সাথে আমাদের ছাত্রদের একটু সমস্যা হলো সেটা নিয়েও আমরা একটু কথা বলবো। কিন্তু তার আগে যে আলোচনাটি করতে চাই, এত সংখ্যা, এত আনন্দ, এত সব কিছুর ভিড়ে আমরা ক্রিকেটকে বোধ করে একটু হারিয়েই ফেলেছিলাম। ক্রিকেট পাকিস্তানে যে সাফল্য অর্জন করলো, রূপকথার মতো এক জয়, প্রথম আলোর শিরোনাম। টাইগারদের অভিনন্দন। আসলে ক্রিকেট নিয়ে তো আমাদের এক ধরনের হতাশাও তৈরি হয়েছিল, যে হতাশা কেটে গেছে। পাকিস্তানের সঙ্গে সম্ভবত 13 বার টেস্ট খেলেছে এবং 13 বারই হেরেছে বাংলাদেশ, এবং জয়ের বন্দরে গিয়েও অনেক সময় পারিনি আমরা। তো এই আনলাকি 13-এর বিদায়, এখন লাকি বাংলাদেশ। ভালো কথা বলেছেন, আনলাকি 13-এর বিদায়। এখন নতুন করে যাত্রা শুরু হলো, আশার আলো জ্বেলেছে। এখন আমার মনে হয় এই ধারাকে অব্যাহত রাখা দরকার। এবং ক্রিকেট নিয়ে অনেক অনিয়মও হয়েছে, খেলার মাঠ থেকে ওদেরকে রাজনীতিতে ঢুকিয়েছে, এবং এখানে ক্রিকেট বোর্ডের ভিতরও এক ধরনের রাজনীতিহীন রাজনীতি ছিল। তো সব কিছু ঊর্ধ্বে হচ্ছে প্রাণ শক্তি হচ্ছে খেলোয়াড়রা, এবং তারা দেখিয়েছে। এবং আমার মনে হয় এখন তাদেরকে আমাদের আরও গুরুত্ব দেওয়ার দরকার এবং তাদের সেই পাশে দাঁড়ানোর দরকার। আর একটা হচ্ছে যে ইদানিং পত্রপত্রিকায় দেখেছি ক্রিকেটাররা ক্রিকেটার, তারা কোনো দলের না। তারা যখন খেলে তারা দেশের সম্পদ, বাংলাদেশের, সেইভাবেই কিন্তু আমাদেরকে দেখতে হবে। অতএব এখানে যেন আবার কোনো হীন রাজনীতি প্রবেশ না করে, এটা এটা আমাদের ভাবা দরকার। দেশের মানুষের যখন ছাত্র জনতার জাগরণ ঘটেছে এবং দেশের মানুষ নতুন করে আশায় বুক বেঁধেছে, সেই সময় ক্রিকেট অঙ্গনের জাগরণ, এ সব জাগরণ একাকার। যদিও বন্যার পানিতে আমরা ডুবছি, সেখানে আমাদের কষ্ট আছে, তো সেই দুর্ভোগ কেটে যাবে। জয়ের পতাকা তারা যে উড়িয়েছে, এটা অক্ষুণ্ণ থাকুক, এটি আশা করি। বন্যার পানিতে আমরা ঢুকছি, এবং আপনি নিশ্চয়ই বিস্ময়করভাবে লক্ষ্য করবেন, আমরা সময় পেলে সে আলোচনাও করব। আমাদের শিক্ষার্থীরা যে পথটা দেখালেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি বলতে পারি যে টিএসসিতে যে দৃশ্য এখন আমরা দেখছি ত্রাণ সংগ্রহের, সেটা অভূতপূর্ব, এবং এর জন্য স্যালুট করতে হয় আমাদের ছেলেদের।
কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, গতকাল একটি মানে ঘটনা ঘটলো। আমরা এখন কিছু দাবি দেওয়া হলেই সচিবালয়ে ঢুকছি, এটা একটা নতুন ঘটনা হচ্ছে। শিক্ষার্থীদের সাথে আনসারদের একটা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটলো। আপনাদের পত্রিকা যেটা, শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছাড়লেন আনসাররা, এবং সামনে মানে সংঘর্ষের সমন্বয়ক সহ আরও অনেকে আহত হয়েছেন, এবং সচিবালয়ের প্রধান উপদেষ্টার বাসার সামনের আশেপাশে সভা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে অনেক ক্ষেত্রে অনিয়ম আছে, শ্রমিক কর্মচারী তাদের মধ্যে হতাশা আছে, তো সেগুলো দূর করার জন্য একটা পর্যাপ্ত সময় দরকার। 16 বছর তো যে সরকার ছিল, যে অনিয়ম ছিল সেটা সময় লাগবে। কিন্তু ঘটনাটা হচ্ছে হঠাৎ করে বাধ্য করার যে প্রবণতা, সবাই অস্থির হয়ে ওঠা, মিছিল নিয়ে সচিবালয় কিংবা প্রধান উপদেষ্টাকে ঘিরে রাখা। যেমন কূটনীতিকদের সঙ্গে যখন প্রধান উপদেষ্টার যেদিন বৈঠক ছিল, উনি 2 ঘন্টা লেট ছিলেন, যেতে পারেন নাই। তো এইগুলো আমার মনে হয় মোটেই সমর্থনযোগ্য না। এবং কালকে যেটা আনসাররা ঘটিয়েছিল, আনসারদের সঙ্গে এখানে সরকারের পক্ষ থেকে কথা হয়েছে, এবং তাদের একটা বড় সমস্যা, এই সমস্যাটা খুবই বড়, সেটা হলো যে 3 বছর কাজ করার পরে 3 বছর রেস্ট, এরকম একটা ব্যাপার। তো এই রেস্ট প্রথাটা বাতিল করার অঙ্গীকার দিয়েছে, এবং অন্যান্য বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। উপদেষ্টাদের পক্ষ থেকে এই মন্তব্য করার পরে তাদের ঘরে ফিরে যাওয়া উচিত ছিল, কিন্তু সব দাবি আদায় করবেন, বাধ্য করবেন, এটা মোটেই প্রত্যাশিত নয়। এবং আমার মনে হয় ছাত্রদের সামনে কোনো বিকল্প ছিল না। তো এই যে বিজয়, এই বিজয়টাকে কোনোভাবেই যদি নস্যাৎ করা না যায়, সে কারণে ছাত্ররা বাধ্য হয়ে আনসারদেরকে হটিয়ে দিয়েছে। আপনার কাছে আমি বিনীতভাবে একটা প্রশ্ন করতে চাই, যেটা হলো যে আমাদের শিক্ষার্থীরা যে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখলেন এবং এখনও যেটা রাখছেন, আমি একটু আগে বলছিলাম যে টিএসসিতে যে ত্রাণ সংগ্রহের কর্মকাণ্ড, সেটাতে এখন আমরা যদি এরকমের সংকট সমস্যা তৈরি করতেই থাকি, আর আমাদের শিক্ষার্থীদের যদি সেখানে দৌড়ে সেই সমস্যাই তাদের সমাধান করতে হয়, কিন্তু বিনীতভাবে আমার প্রশ্নটা হলো যে ওরা পড়াশোনা করবে কখন? সে সময় নিশ্চয়ই পাবে। এটা একটা ক্রুশিয়াল পিরিয়ড, একটা সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে তারা যে দায়িত্ব পালন করছে, শুধু তাই নয়, তারা বিভিন্নভাবে আজকের এই যে অন্তর্বর্তী সরকারকে তারা সহযোগিতা করছে। শুধু তাই নয়, আপনার যেটা টিএসসিতে সে অভূতপূর্ব দৃশ্য, টিএসসিতে যেতে আগে এটা বলতে আমার দ্বিধা নেই, মানুষ ভয় পেত, কেননা ওখানে সন্ত্রাসী সন্ত্রাসী মাস্তানদের আড্ডা ছিল, এবং বিভিন্ন লোকদের হেনস্থ হয়েছে, সেই ভয় কেটে গেছে। এখন মানুষ তার সন্তানদের কাছে আসছে, এবং খালি হাতে আসছে না। এই যে রিলিফের তারা নিয়ে সেখানে ধনী দরিদ্র শিশুরা পর্যন্ত টিফিনের পয়সা বাঁচিয়ে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে, সেই ব্যাংকটা পর্যন্ত এনে একজন ভদ্রলোক তার মায়ের জমানো টাকা দিলেন, তিনি বাইরে থাকেন বিদেশে। এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখলাম, তার এই বক্তব্য শোনার পরে আসলে অশ্রু দমন করা যায়নি, যে আমার মায়ের অর্থ, জমানো অর্থ আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা এটা বিলিয়ে দাও। প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা একটা পরিবারের মতো। এই ঘটনা তাই প্রমাণ হয় যে বাংলাদেশের একটা বিরাট অংশ পানিতে ডুবে আছে, তাদের উদ্ধার করার জন্য অতীতেও ছাত্ররা এগিয়ে এসেছেন, এবং এবারও আবার নতুন করে তারা রেকর্ড তৈরি করলো। তারা তাদের পথে, ছাত্ররা তাদের কর্তব্যবোধের নতুন করে পরিচয় দিল। অনেক ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টার প্রসঙ্গ তুললেন। উনি গতকালই বলা যায় যে জাতির উদ্দেশ্যে উনি প্রকাশ্য আরো চমৎকারভাবে কথা কিছু বললেন, এইটাই তার প্রথম ভাষণ। শিক্ষার্থীদের বিশেষ করে তিনি যেটা বলেছেন যে ছাত্র জনতা আমাদের নিয়োগকর্তা, কাজেই তারাই ঠিক করে দেবেন কখন আমাদের যেতে হবে। তো এর আগের দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন কি করতে চান জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু আজকের পত্রিকায় তার শিরোনাম আছে যেটা বক্তব্যের, যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। আচ্ছা, বিএনপি দেশের বড় দল, জি, এবং 15 বছর আন্দোলনে ছিল, কিন্তু এটাও সত্য 15 বছরে বিএনপি এবং কোনো দল এই সরকারকে, স্বৈর শাসককে টলাতে পারেনি। ছাত্ররা টলিয়েছে, জনতা যোগ দিয়েছে, হ্যাঁ, রাজনৈতিক দলও তাদের সঙ্গে যুক্ত হয়েছিল, কিন্তু কৃতিত্বের ভাগীদার অগ্রভাগে ছিল আমাদের ছাত্র জনতা, এই তরুণ সমাজ। তো এই তরুণ সমাজ ডক্টর ইউনূসের কাছে দায়িত্ব অর্পণ করেছেন। তো এখন রাজনৈতিক দলগুলো আমার মনে হয় একটু অধৈর্য হয়ে উঠছে, এবং ডক্টর ইউনূসের মানে কয়দিন হলো, এক মাসও তো না, 15 দিন, 15 দিন, তাতে অধৈর্য হলে তো হবে না। ক্ষমতা
মানে সে শপথ নেওয়ার পরেই বিএনপি সভা করে বলেছে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলছে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এখন আবার আজকে বলেছে সময় দিবে। কিন্তু আমি যদি উল্টা ব্যাপারটা, গতকালের কথা আর আজকের কথার মধ্যে কি একটু পার্থক্য আছে না? যৌক্তিক সময় দিবে। যৌক্তিকটা কি? হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে সময় দেয়া না দেওয়ার ব্যাপার নয়, যেটা যৌক্তিক সেটাই হওয়া উচিত। তো মানুষ তো সংস্কার চাইছে, হ্যাঁ সংস্কারটা একটা বড় কাজ, এটা এই অল্প সময় সম্ভব না, তার নির্দিষ্ট পিরিয়ড, কিন্তু কিছু জরুরি সংস্কার করতে হবে, যেমন নির্বাচন কমিশন ঢেলে সাজাতে হবে, নির্বাচনে আইনের কিছু সংস্কার করতে হবে যাতে জনগণ নির্দ্বিধায় ভোট দিতে পারে। অনেক ক্ষেত্রে অনিয়ম আছে, সেই অনিয়মগুলো কিছু কিছু অনিয়ম দূর করা দরকার। শিক্ষা অঙ্গনে দলীয়করণ করা হয়েছে, দলের লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তো এইটা হয়েছে। তো বিভিন্ন জায়গায় এই ধরনের অনিয়ম আছে, এগুলোকে দূর করতে হবে। এখানে রাজনৈতিক দলগুলোর ধৈর্যের পরিচয় দেওয়ার দরকার। 15 বছর তো ধৈর্যের পরিচয় দিয়েছে, 16 বছর তো কিছুই করতে পারেননি, এবং এই সরকারকে তো টলাতে পারছিলেন না, স্বৈর শাসককে টলাতে পারছেন না। যারা টলিয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যথার্থই বলেছেন, তারাই তার নিয়োগকর্তা। যদিও নির্বাচনটা রাজনৈতিক সিদ্ধান্ত, অবশ্যই না, যেটা উনি বলেছেন যে কখন নির্বাচন সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। ঘেরাও করে কাজে বাধা দেবেন না, দুর্নীতি লুটপাটের তথ্য দিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা হবে, এই কথাগুলো মাননীয় উপদেষ্টা। নিশ্চয়ই রাজনৈতিক সিদ্ধান্ত, এখন রাজনৈতিক সিদ্ধান্ত আর রাজনৈতিক দলের সিদ্ধান্ত কিন্তু এক না। রাজনৈতিক সিদ্ধান্ত জনগণ নিতে পারে, যেমন এবার জনগণ নিয়েছিল 1 দফা, যে 1 দফা দাবি স্বৈর শাসককে বিদায় নিতে হবে, তো এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা জনগণ নিয়েছিল, ছাত্র জনতা নিয়েছিল। অতএব রাজনৈতিক সিদ্ধান্ত যদি রাজনৈতিক দল মনে করে যে এটা আমরা নিব, তা না, জনগণের আকাঙ্ক্ষা গুরুত্বপূর্ণ। জন আকাঙ্ক্ষায় এই সরকার গঠিত হয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে এরাই হচ্ছে, এই ছাত্ররাই হচ্ছে আমার নিয়োগকর্তা। অতএব ব্যাপারটা রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই আন্দোলনকারীদের প্রতি সম্মান দেখাবেন, এবং যারা দায়িত্ব আছেন তাদের সঙ্গে কপারেট করবেন, ধৈর্য ধারণ করবেন। সময় আপনার দেয়া নেওয়ার ব্যাপার না, এটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। আর একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা রোডম্যাপ তো তৈরি করবেন নিশ্চয়ই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন, নাগরিক সমাজ, জনগণের বিভিন্ন স্তরের সঙ্গে তারা বসবেন, কেননা ডায়লগ ছাড়া, পারস্পরিক আলোচনা করা ছাড়া কোনো রোডম্যাপ তো দিয়ে দিতে পারেন না। অতএব আজই রোডম্যাপ ঘোষণা করুন, এই কথাটাও আমার কাছে যুক্তিযুক্ত নয়। আলোচনার মধ্য দিয়ে একটা সময় নেবে, এবং আমাদের এই ক্ষেত্রে আমার মনে হয় সবারই ধৈর্যের পরিচয় দিতে হবে, এবং এই বিজয়টা খেয়াল করতে হবে কোনো ক্রমে যেন নস্যাৎ না হয়ে যায়। কিছু কিছু অঘটন তো ঘটছেই, তো সেগুলো তো আমাদের সতর্ক থাকা দরকার। যেমন এই প্রসঙ্গে আমি বলি যে এইচএসসি পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছেলেরা দিবে না বলে যে গো ধরেছিল, আমি একজন অভিভাবক হিসাবে আমরা এটা সমর্থন করতে পারি না নিশ্চয়ই। এবং এখানে শিক্ষা উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে 2 সপ্তাহ পরে অর্ধেক নাম্বারে পরীক্ষা দাও, এটা মেনে নেওয়া উচিত ছিল। তারপরে তো সেখানে ছেলেরা এইচএসসির ছেলে মেয়েরা গিয়ে ওখানে সচিবালয়ের ভিতরে ঢুকে গেল, অবস্থান গ্রহণ করলো। আমার মনে হয় সেই দিন এই সমন্বয়কদের, শিক্ষা আন্দোলনের নেতাদেরও এই ব্যাপারটা দেখা উচিত ছিল, যদিও সমন্বয়কদের কেউ কেউ বলেছেন যে এটা তারা সমর্থন করেন না, এবং সেই দিনই আমার মনে হয় যে তাদের দেখাটা উচিত ছিল। এবং এইভাবে তো এটা হতে পারে না, কেননা শিক্ষা তো আমরা, আমাদের সন্তানেরা বিনা লেখাপড়ায় তারা তারপরে হবে কি এই সালটা তাদের জন্য তো একটা, তুমি কোন সালে পাস করেছো অমুক, ওদের জন্য মঙ্গলজনক নয়। এবং আমি তো সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেক ছেলেমেয়েরা যারা এসএসসি পরীক্ষা দিতে চেয়েছে, তারা পরীক্ষা দিতে চেয়েছে, অভিভাবকরা চেয়েছে, কিন্তু কেন এই 200-300 ছেলে মেয়ে গিয়ে সচিবালয় ঢুকলো আর এটা বাতিল করতে হলো? এটা আমাদের জন্য একটু দুর্ভাগ্যজনক। যদিও এখন সচিবালয়ের আশেপাশে সমাবেশ করা যাবে না, কিন্তু ওই যে আপনি একটু আগে বললেন যে আন্দোলনের সময় তো অনেক কিছু হয়, এখন তো তার মানে কিছু একটা হলেই তো সচিবালয়ে দৌড়ায় যেতে হবে, এটাও তো বোধ করি। এখন পৃথিবীতে কিছু কিছু দেশে আছে যে মানুষ সেখানে গিয়ে দাবি দেওয়া দিয়ে আসে, তো আমাদের তো ব্যাপারটা তা না, এটা জিম্মি করার ব্যাপার। যদি হতো যেমন ঠিক আছে যে সচিবালয় গিয়ে জনগণ মিছিল করে তার স্মারকলিপি দিয়ে আসবে, দাবি দেওয়া দিবে, আপত্তির কিছু ছিল না, কিন্তু ব্যাপারটা তো সেখানে থাকে না। এখানে গিয়ে জিম্মি করা, ভাঙচুর করা, সচিবালয়ের ভিতর ঢুকতে যাওয়া চেষ্টা করা, হুমকি দেওয়া, এগুলো তো সমর্থন করা যায় না। আমাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে।
একটু বিনীতভাবে আরেকটি প্রশ্ন আপনার কাছে তুলতে চাই, যে এই যে গণ আন্দোলন ঘটলো, একটা যুগান্তকারী একটা পরিবর্তন ঘটলো দেশে, কিন্তু এই সময় একটা প্রবণতা দেখা যাচ্ছে যে আপনাকে হয়তো আমি জানি না প্রশ্নটা ঠিক হবে কিনা, আপনাকে আমার পছন্দ হচ্ছে না, মামলা একটা ঠুকে দিলাম, একটা হত্যাকাণ্ডের মামলা ঠুকে দিলাম, তারকাদের যাদের মনে হচ্ছে বিস্ময় লাগছে তাদের বিরুদ্ধেও আমরা হত্যাকাণ্ডের মামলা ঠুকে দিলাম। এই যে সাকিব আল হাসান আমাদের ক্রিকেটার, তার জন্য আমরা হত্যা মামলা ঠুকে দিয়েছি। এখন সবকিছু মিলিয়ে এর প্রবণতাটা ভবিষ্যৎ কি? না, এটা মোটেই সমর্থন করা যায় না। যদি যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা উচিত, তার বাইরে কাউকে গ্রেপ্তার করার দরকার নেই। সরকারে নেই, পুলিশ বাহিনীতে নেই, এমন রাজনীতিক একজন আপনি হত্যা মামলা দিয়ে দিলেন। রাশেদ খান মেননকে আপনি হত্যা মামলা দিয়েছেন। রাশেদ খান মেননের অনেক সমালোচনা আমি করি, কিন্তু হত্যা মামলা তার বিরুদ্ধে হতে পারে না। যদি কারো যদি সম্পত্তি কিংবা অন্য কোনো দুর্নীতি থাকে, সেগুলো ফাইন্ড আউট করা হোক, খতিয়ে দেখা হোক। এই যে রূপা এবং শাকিল, তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তাদের যদি আয় ব্যয়ের বৈষম্য থাকে, সুনির্দিষ্ট মামলা দেওয়া হোক সবার বিরুদ্ধে। এই যে তারকার কথা বললাম, জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়, বা এদের নামে মামলা দেওয়া হচ্ছে বা করা হচ্ছে, এইটা এই প্রবণতারও তো একটা, যদি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে মামলা হতেই পারে। কিন্তু মামলা দিয়ে হয়রানি করা, আমার মনে আছে ওই সরকারের আমলে আওয়ামী লীগাররা মাহফুজ আলম ডেলি স্টারের সম্পাদক, তার বিরুদ্ধে বোধহয় কত মামলা আমার খেয়াল নাই, 50-60 কি শতাধিক মামলা দিয়ে বিভিন্ন জায়গায় মামলা দেওয়া হয়েছিল। এটা এই ধরনের হয়রানি। এবং তখন অবশ্য কিছু কিছু সাংবাদিকরা তারা এটাকে খুব খুশি হয়েছিলেন। আমার সঙ্গে দু একজনের বিতর্ক হয়েছে, তারা বলছে না না, এটা তারা একটু, এটা প্রাপ্য তার, এমন ঘটনা ঘটে বলেছিলেন। তো যা হোক, তো আমার মনে হয় যে এই ধরনের প্রবণতা বন্ধ হওয়া উচিত। আরেকটা হলো, একটা লোক অপরাধী, তার বিরুদ্ধে অভিযোগ আছে, তারও মানব অধিকার রক্ষা করাটা কর্তব্য, এবং সেটার পরিবেশও থাকা উচিত। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে আমরা, বন্যার পানি নেমে যাচ্ছে, ক্ষতটা তো বোধহয় এখনই বোঝা যাবে যে আসলে কি হচ্ছে। তো অনেক জায়গায় পানি সরে গেলেও প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ যাচ্ছে না, এবং একটা পরিবেশ সৃষ্টি। কি মনে হয়, আপনার পরামর্শটা কি? না, সেটা চেষ্টা আছে। তো আমার মনে হয় যে এ ব্যাপারে তো আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য সবাই হচ্ছে ত্রাণটা পৌঁছে দেওয়ার দরকার। আরেকটা হচ্ছে, যেমন আমরা উপকূলের লোকেরা যেমন প্রস্তুত থাকে, যেমন জলোচ্ছ্বাসের জন্য প্রস্তুত থাকে, কিংবা এই এলাকার লোকেরা কিন্তু প্রস্তুত ছিল না। 30-40 বছর ধরে বয়স্করা বলছেন যে আমরা এরকম বন্যা দেখি নাই। এটাও হঠাৎ করে হয়েছে। আমার মনে হয় সবাই এগিয়ে আসছে ত্রাণ সামগ্রী নিয়ে। এখন এটা পৌঁছে দেওয়ার জন্য একটু সিস্টেমেটিক হওয়া দরকার। কেননা আমি শুনেছি যে কোনো কোনো জায়গায় হয়তো সবাই যারা ঢাকা থেকে যাচ্ছেন ত্রাণ নিয়ে আসছেন, একই জায়গায় দেওয়া হচ্ছে, যেখানে পাচ্ছে একটু কাছে দিয়ে চলে আসছে। এবং তাইলে কিন্তু পাশের লোকেরা কিন্তু ভিতরে এটা তারা দিতে পারছে না। তা আমার মনে হয় এই ট্রান্সপোর্টের ব্যাপারেও যে যারাই যাচ্ছে, সরকারি প্রশাসন, নৌবাহিনীর কিংবা যে কোনো যাদের ট্রান্সপোর্ট দেওয়া উচিত, যাতে তারা রিমোটে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে রিলিফটা দিতে পারে। এই ব্যাপারটার একটা সমন্বয় দরকার, এবং এই সমন্বয়ের কাজটা স্থানীয় প্রশাসনের করা উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো কথা বললাম, আমাদের প্রিয় অতিথি যে বিষয়গুলো নিয়ে কথা বললেন, আপনারা নিশ্চয়ই শুনলেন। বানভাসী মানুষের কাছে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে যারা বিপদগ্রস্ত, তাদের কাছাকাছি আমাদের যাওয়াটা খুবই জরুরি এই সময়ে। এবং বন্যার পরে ক্ষতটা তো ভেসে উঠবেই, সেই প্রস্তুতিটাও আমাদের জরুরিভাবে দরকার। আসুন আমরা একে অন্যে পরস্পরের প্রতি হাত ধরে নিজেদের প্রচেষ্টায় এই সংকট মোকাবেলা করি। ভালো থাকবেন। দেশটা এগিয়ে যাচ্ছে। প্রিয় মাতৃভূমির জন্য আসুন সবাই মিলে একটা শুভ কামনা করি। ভালো থাকবেন। খোদা হাফেজ।